30 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে যদি তোমায় বাগানবাড়ি রেস্টুরেন্টে না দেখতে পাই হুর, তাহলে তুমি ভালো করে জানো আমি কি করতে পারি। টাইম স্টার্ট নাও। গম্ভীর গলায় মোবাইলের উপাস থেকে কথাটা হুরিজিয়ানকে বলল মেহমেদ। হুরিজিয়ান পাল্টা উত্তর দেওয়ার আগে কলটা কেটে গেল অন্য প্রান্ত থেকে। ঘড়ির পানে চাইল হুরিজিয়ান। ঠিক 4টা বেজেছে। ওড়না জড়িয়ে হাতে পার্স নিল হুরিজিয়ান। আয়েশা বেগমের হাতে ফোনখানা ধরিয়ে হুরিজিয়ান বলে উঠল, মা, এই তোমার মোবাইল। আমার এক বান্ধবী কল দিয়েছিল, একটু ওদের বাসায় যাব, আসতে সন্ধ্যা হবে। মিসেস আয়েশা কিছু বলার আগে পাদুকা জোড়া পড়ে সিঁড়ি দিয়ে ছুটে নামলো হুরিজিয়ান। হাত ঘড়িতে আবার সময় দেখে নিল 4টা 5 বেজেছে। রিক্সা থামিয়ে উঠল হুরিজিয়ান। এই মেহমেদ নামক লোকটা হয়তো হুরিজিয়ানকে মরে গেলেও পিছু ছাড়বে না। অস্থিরতা কাজ করছে হুরিজিয়ানের মাঝে। যে কোনোভাবেই হোক 4টা 30-এর আগে সেখানে পৌঁছাতে হবে তাকে। দ্রুত শ্বাস ফেলার কারণে গলা কাঠ হয়ে গেছে হুরিজিয়ানের। পানি পান করে গলা ভেজানো দরকার। কিছুক্ষণ বাদেই কাঙ্ক্ষিত জায়গায় এসে থামল রিক্সা। রিক্সাওয়ালা মামা হুরিজিয়ানকে শুধালো, আফা আয়া পড়ছে, রিক্সাগণে নামেন। হুরিজিয়ান খেয়ালই করেনি এসে পড়েছে সে। ইতিমধ্যে রিক্সা থেকে নামল হুরিজিয়ান। ভাড়া চুকিয়ে প্রবেশ করল রেস্টুরেন্টে। ওয়েটারকে বলে 1 বোতল পানি নিয়ে সে। পানির টাকাটা দিয়ে বসে পড়ল কর্নারে কাঙ্ক্ষিত জায়গায় গলা ভিজিয়ে। ঘড়ির পানে আবার চাইল হুরিজিয়ান। 4টা 25 বেজেছে। কী হবে আজ কিছুই জানে না। এমন অনাকাঙ্ক্ষিত তার আশাটা যে ভয়ঙ্কর বিষয়। এই তো কয়েক মাস হলো তার সাথে পরিচয় হয়েছে, কিন্তু এর মধ্যে যে এত কিছু হবে হুরিজিয়ান তা কল্পনাও করতে পারেনি। জীবনটা তো খুব ভালোই চলছিল। হুরিজিয়ানের বোনের বিয়ে হওয়ার পর থেকে হুরির জীবনের রুটিন ওলটপালট হয়ে গেছে। হুরিজিয়ান টেবিলে মাথা ঠেকিয়ে ভাবনায় মগ্ন হয়ে গেল। অতঃপর হুরিজিয়ানের ভাবনার ঘোর কাটল পুরুষালী হাতের ছোঁয়ায়। চোখ তুলে চেয়ে দেখল তার সামনের সিটে মেহমেদ বসা। হাত চেপে ধরার কারণে পীড়ায় আটকে উঠল হুরিজিয়ান। দাঁতে দাঁত চেপে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে মেহমেদ বলল, মোবাইল কোথায় তোমার হুর? হুরিজিয়ানের হাতটা ছেড়ে দিয়ে টেবিলে ঘুষি মারল মেহমেদ। গম্ভীর গলায় বলে উঠল, সে সামথিং হুর। হুরিজিয়ানের কান্নারত কণ্ঠে জবাব দিল, মোবাইল পানিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছে, সারাতে দিয়েছি। মেহমেদ সিট থেকে উঠে হুরিজিয়ানের নিকট মাথা নিচু করে গাল আঁকড়ে ধরল। 2 দিন হয়েছে আমি তোমায় ফোন দিতে দিতে মরিয়া হয়ে পড়েছি। বাসায় কি আর কোনো ফোন নেই? আমায় কি কল করা যেত না? আমি বহু কৌশলে আমার ফোন নাম্বার পেয়েছি। আমায় কেন তুমি এইভাবে শাস্তি দিচ্ছ বলো হুর? মেহমেদের হাতখানা গাল থেকে সরিয়ে চোখে অশ্রু মুছল হুরিজিয়ান। স্বর গাঢ় করে জবাব দিল, আপনি পাগল হয়ে গেছেন। পাগল না হলে কেউ সামান্য এই কারণের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসে না। মেহমেদ রাগ কন্ট্রোল করতে পারল না। দেয়ালে চেপে ধরল হুরিজিয়ানকে। চোখের পানে চেয়ে বলল, হ্যাঁ আমি পাগল। আর এই পাগল আমি ছিলাম না, পাগল করেছো তুমি। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে না পারছি ঘুমোতে, না পারছি আমি পড়তে। 3 বেলা তোমার কণ্ঠ না শুনতে পেলে আমি পাগল হয়ে যাই। আমার যে তুমি নামক অসুখ হয়েছে, সে অসুখের প্রেসক্রিপশনে যে তুমি 3 বেলা। শুধু আর কয়েক মাস হুর, শুধু ক্যাডারপত্রটা পাই, তারপর সারা জীবনের ওষুধ হিসেবে তোমায় বিয়ে করে নিয়ে যাব। হুরিজিয়ান স্তব্ধ মেহমেদের কথা শুনে। মেহমেদ ছেড়ে দিল হুরিজিয়ানকে। এসে বসে পড়ল সোফায়। কলেজ ব্যাগ থেকে একটা বক্স বের করে রাখলো টেবিলে। হুরিজিয়ান বসলো মেহমেদের সামনে। মেহমেদ 1 মিনিট চুপ থেকে বলে উঠল, হুর, তোমার জন্য এনেছিলাম, খুলে দেখো। হুর কাঁপা কাঁপা হাতে বক্সটা কাছে টেনে নিল, কিন্তু বক্স খুলল না। মৃদু গলায় বলল, আমায় বাসায় যেতে হবে। মেহমেদের হুরের কথা গ্রাহ্য করল না, উল্টো জিজ্ঞেস করে বসলো, ফোন সারিয়ে কবে দেওয়ার কথা বলেছে? হুরিজিয়ান অস্ফুট স্বরে বলে উঠল, আজকে দেওয়ার কথা বলেছে। মেহমেদ এখনও তার শ্রেয়সীর পানে চেয়ে আছে, কিন্তু হুর মাথা নিচু করে আছে। মেহমেদ ওয়েটারকে ডাকলো। নিজের মতো অর্ডার করে দিল ডিশ।
অতঃপর কিছুক্ষণ বাদে চলে আসলো খাবার। হরিজিয়ানটা টু শব্দ করলো না, চুপচাপ আহার করলো খাবারটুকু। খাওয়া শেষ হুরকে মেহমেদ বলল, চলো। হুর মাথা তুলে চাইল, নিচু স্বরে বলল, কোথায় যাব? মেহমেদ ফিচাল হেসে জবাব দিল, বিয়ে করতে। মেহমেদের হঠাৎ এমন কথা শুনে সবটা মাথার উপর দিয়ে গেল বোধ হয়। হরিজন কিছু বলতে পারল না। মেহমেদ হাতখানা খাবার ধরে টেনে নিয়ে গেল রিসেপশনে বিল পে করে বাইরে বেরিয়ে রিক্সা দাঁড় করালো। মেহমেদ ছুটল মোবাইলের দোকানে, যেখানে হরিজন মোবাইল সারাতে দিয়েছে। 10 মিনিট বাদে সেখানে গিয়ে পৌঁছায় তারা। মোবাইলটা নিয়ে হুরকে রিক্সা উঠিয়ে দিয়ে মেহমেদ পা বাড়ায় তার নানুর বাড়ির উদ্দেশ্যে। 5 মাস আগে। ইতিমধ্যে ওয়াশরুমের দরজায় নক দিয়েছেন আয়শা বেগম কয়েকবার। ওয়াশরুমের ভেতরে হরিজিয়ান শাওয়ার নিচ্ছে। তার দুলাভাই তাকে তাদের বাসায় বেড়াতে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু হরিজিয়ানের শাওয়ার আর শেষ হচ্ছে না। সে যে বাথরুম সিঙ্গার আর গোসলে অনেক সময় লাগে। এর মধ্যে আয়শা বেগম এসে আবার চেয়েছে ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে শুধালো, ছেলেটা কতক্ষণ হয়েছে এসেছে, তোকে ছাড়া খেতেও চাচ্ছে না, তোকে বের হবি? হরিজিয়ান খিলখিল করে হেসে জবাব দিল, আর মাত্র 5 মিনিট আম্মু। এবার যেন তেতে উঠলেন আয়েশা বেগম। তুই বাথরুমের মধ্যেই থাক, ইমতিয়াজকে বলে তোর যত খাতা বালিশ আছে সব ওয়াশরুমে ঢোকানোর ব্যবস্থা করছি। হরিজিয়ান এবার দরজা খুলে উকি মারল তার মায়ের পানে। দুষ্ট হেসে জবাব দিল, আহ খালামণির রাগ কেন করো, এই তো বের হয়েছে। আয়েশা বেগম দীর্ঘশ্বাস টানলো। এই বজ্জাত মেয়ে কোনোদিনও শুধরাবে না। আয়েশা বেগম বেরিয়ে যাওয়ার সাথে সাথে হরিজিয়ানও বের হলো। জামা কাপড় শুকাতে দিয়ে সেও খাবার টেবিলে গিয়ে দেখলো তার দুলাভাই ইমতিয়াজ বসে আছে। হরিজিয়ান দুষ্টুমি হাসি দিয়ে সালাম জানালো তাকে, তারপর খাওয়ায় মনোযোগ দিল। দুপুরে খাওয়া শেষ হওয়ায় মাত্রই নিজ কক্ষে গিয়ে হরিজিয়ানের ব্যাগ প্যাকিং করেছে ইতিমধ্যে। বিকেল 4টা নাগাদ যাওয়ার উদ্দেশ্যে বের হলো তারা। সদ্য বিবাহিত হরিজিয়ানের বোন হায়াতের বিয়ে হয়েছে 1 মাস হলো। তাদের বিয়েটা ঘরোয়াভাবে হয়েছে, অনুষ্ঠান তেমন হয়নি। হায়াতের মন খারাপ দেখে ইমতিয়াজ এসেছে তার দুষ্ট শালিককে নিয়ে যেতে, তাতে যদি তার বউয়ের মন ভালো হয়। কিছুক্ষণ বাদে হরিজিয়ান এসে তার বোনের শ্বশুর বাড়ি প্রবেশ করে। বোনকে চমকে দিতে বলে ওঠে, টুকি। হায়াত চমকায়। হরিজিয়ানকে দেখে মিটিমিটি হাসে। হরিজিয়ানকে জড়িয়ে ধরে তার পিঠে চাটি দেয় কয়েকবার হায়াত। মুখ থেকে হায়াতের অনায়াসে বের হয় দুষ্টু একটা হরিজিয়ান বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। তার ঘুম যেন ইংল্যান্ডের এলিজাবেথের ঘুমের মতো। হায়াত এসে বার কয়েক ডেকে গেল, কিন্তু কোনো কাজ হলো না। ঘড়িতে 10টা বেজেছে। হায়াত বোনের এমন ঘুম দেখে দীর্ঘ শ্বাস টানে, কিন্তু আবারও হেসে ফেলে হরিজিয়ানের মিষ্টি মাখানো অবয়ব দেখে। এর মধ্যে ইমতিয়াজ দরজা নক দিতে হায়াত ভিতরে আসতে বলল ইমতিয়াজকে। ইমতিয়াজ হাসে হরিজিয়ানকে দেখে। সে হাত ছেড়ে বলে ওঠে, ও শালিকা উঠো, তোমার যে টান পুরে এসেছে। হরিজিয়ান হাই তুলতে তুলতেই জবাব দিল, হোয়াট ইজ মিন বাই তানফুর দুলাভাই? ইমতিয়াজ হাসে। সে বলে ওঠে, তোমার একটা বিয়ে এসেছে। হরিজিয়ান তড়াক করে উঠে বসে চোখ ঢলতে ঢলতে জবাব দেয়, আমি তো জানতাম মায়ের আপনি একটাই ছেলে। একটু আগে যার কথা বললেন সে কি মাত্রই ডাউনলোড হলো নাকি? হায়াত বিছানা গোছাতে গোছাতে বলল, আর যে এসেছে সে আমার ছোট ফুফু শাশুড়ির ছোট ছেলে। সাইমা আপার নাম তো শুনেছিস? তার মেয়ের আজ রাতে অকাদ হবে। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, যা এখন ফ্রেশ হ, তারপর আমার দেওরের সাথে দেখা কর গিয়ে। শত হলেও তুই তাদের একমাত্র বেআইন। ইমতিয়াজ কক্ষ ত্যাগ করতেই হরিজিয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। ইমতিয়াজের কোনো ভাই বোন নেই, কাজিন আছে সংখ্যায় 6 জন। হায়াতের বিয়ে ঘরোয়াভাবে হওয়ায় ইমতিয়াজের কাজিনরা আসতে পারেনি বিয়েতে। ইমতিয়াজের মামা একজনও ফুফু 2 জন। মামাতো ভাই বোন আছে 2 জন, আর বড় ফুফুর 1 ছেলে আর 1 মেয়ে। ছোট ফুফুর 2টো ছেলে। বড় ফুফুর বাসা ইমতিয়াজদের বাসা থেকে কাছে, আর ছোট ফুফু নাকি চট্টগ্রামে থাকে। ইমতিয়াজদের নানা বাড়ি খুব কাছেই।
বোনের শ্বশুর বাড়ি এসে আরেক দফা বিয়ের দাওয়াত পেয়ে হরিজিয়ান আনন্দে লাফিয়ে উঠল। ইমতিয়াজের মামাতো বোন সায়েমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ঘরোয়াভাবে আকাদ হবে, ঈদের সময় নিয়ে যাবে এমনটা কথা হয়েছে। ইমতিয়াজের বড় ফুফুর ছেলের সাথে মামাতো বোন সায়েমার বিয়ে হওয়ার কারণে দুই দিক থেকেই সবাই আত্মীয়, তাই সায়েমা হিসেবে হরিজিয়ানের বেআইন হয়। খুব আগতি করেছে হরিজিয়ানকে যেন নিয়ে যাওয়া হয়। এছাড়াও ইমতিয়াজের ছোট ফুফুর পরিবারকেও দাওয়াত দেওয়া হয়েছে। নতুন জায়গা, নতুন পরিবেশে হরিজিয়ান একটু বেশি চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কথাই বলে না। হায়াতের বিয়ের সময় আত্মীয় স্বজন না আসায় কারো সাথে তেমন পরিচয় হয়ে ওঠেনি। এই তো ওয়াশরুম থেকে বের হয়ে হুর তৈরি হয়েছে, বিয়ের সাথে দেখা করতে যাবে। গেস্ট রুম থেকে বের হয়ে বসার ঘরে পা দিতেই চোখ আটকে গেল সামনে বসা যুবকটার পানে। হরিজিয়ানকে স্ট্রেচার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি হায়াত তার কাছে গিয়ে হরিজিয়ানের সাথে পরিচয় করে দিল মাত্র। হায়াত বলে উঠল, এই হচ্ছে আমার ছোট ফুফু শাশুড়ির ছোট ছেলে মুরাদ। হরিজিয়ান মনে মনেই আওড়ালো, ও মাই গড, দেখলেই প্রেমে পড়ে যেতে যে কেউ বাধ্য। মুরাদ ভাবির কথা শুনে মুচকি হাসে। সে বলে ওঠে, তাহলে ভাবি, এ হচ্ছে আমাদের একমাত্র বেআইন। পরক্ষণে হরিজিয়ান জোরপূর্বক হাসি টেনে বলল, জি। কিছুক্ষণ কথা হওয়ার পর হরিজিয়ানের সাথে ফেসবুক আইডিতে অ্যাড হয় মুরাদ। হরিজিয়ান কথার প্রসঙ্গে জানতে পারে মুরাদ প্রেম করছে। শেষে তার গার্লফ্রেন্ডের সাথেও অ্যাড করে দিয়েছে হরিজিয়ানকে। হরিজিয়ানের এবার মুরাদকে জিজ্ঞেস করলো, আপনার ভাই আসেনি? মুরাদ জবাব দিল, মেহমেদ ভাইয়ের পরীক্ষা আছে, তাই আসতে পারেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে MBA করছে। আমিও ওইখানেই অনার্স 4th বর্ষে আছি। ও আচ্ছা। মুরাদ হরিজিয়ানের ফোনটা নিয়ে মেহমেদের আইডিতে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। তড়িৎ এরকম কাজে হরিজিয়ানের বলে উঠল মুরাদকে, আরে আরে কী করছেন, রিকোয়েস্ট পাঠাবেন না। কিন্তু শেষ রক্ষা হলো না, অলরেডি রিকোয়েস্ট চলে গেছে। মুরাদের ফোন বের করে মেহমেদকে কল দিয়ে বলল, বেআইনের ফোন থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, রিকোয়েস্ট কনফার্ম করো। হরিজিয়ান হা করে আছে মুরাদের পানের চেয়ে। কী হলো মাত্র? সবটাই যেন মাথার উপর দিয়ে গেল। 2 মিনিট না যেতে রিকোয়েস্ট কনফার্ম হলো। হরিজিয়ান সাথে সাথে ফোনের ওয়াইফাই কানেকশন অফ করে দিল। হরিজিয়ান ভাবতে লাগলো, লোকটা কি ভাবলো? নিশ্চিত ভেবেছে হরিজিয়ান মেয়েটা গায়ে পড়া। হরিজিয়ানকে চুপচাপ দেখে মুরাদ হরিজিয়ানকে বলে উঠল, হ্যাঁ বিআইন, আমার ভাইটা না কেমন যেন। এখন ও একটা প্রেমও করেনি, আর আমায় দেখো প্রেম করে বিয়ে বাচ্চা প্ল্যানও করে ফেলছি। বেন, তুমি কিন্তু আমার পাশে থাকবে, আমার বউর বাড়ি কিন্তু তুমিও যাবে বিয়ের কথা বলতে, বুঝলা? হরিজিয়ান মুরাদের কথা শুনে বুঝতে পারলো এই ছেলে খুব মন খোলা, নিমিষে মানুষের সাথে মিশে যায়। হরিজিয়ান আর ফোনের ডাটা অন করলো না, সে মুরাদের কথায় মাথা দুলালো, যার মানে ঠিক আছে। অতঃপর এভাবেই কথা চলল দুজনের মাঝে। ইতিমধ্যে সন্ধ্যা নেমে রাতে পরিণত হয়েছে। হায়াত আর হরিজিয়ান ইতিমধ্যে রেডিও হয়েছে বিয়েতে যাওয়ার জন্য। হরিজিয়ান সাদা 3 পিস পরেছে, হালকা করে নুড কালার লিপস্টিক, চোখে কাজল পড়েছে। হরিজিয়ানের এই অবধি সাজ, এর চেয়ে বেশি কখনো সাজে না। চুল অতিরিক্ত লম্বা হওয়ায় খোপা করে রাখে হরিজিয়ান। ইমতিয়াজ, হায়াত আর হরিজিয়ান একসাথে সাইমাদের বাসায় এসেছে। হায়াত হরিজিয়ানকে একটা রুমে বসিয়ে রেখে চলে গেছে সাইমার সাথে কথা বলতে। হরিজিয়ান বসে ফোনে নিজের কয়েকটা ছবি তুলে নিল। এর মধ্যেই মুরাদ একটা ছেলেকে টানতে টানতে নিয়ে এসে হাজির হলো হরিজিয়ানের সামনে। হঠাৎ কোনো অচেনা পুরুষকে দেখেই হরিজিয়ান একটু ঠিক হয়ে বসলো, ফোনটাকে পাশে রেখে। মুরাদ হরিজিয়ানকে বলে উঠল, বেন দেখো দেখো,
এই তোমার আরেকটা বিয়ে। এই হচ্ছে সাইমা আপার ছোটো ভাই সুজন। ও চট্টগ্রামে জব করে। আমরা আজ একসাথে এসেছি, কাজ করছিল, আমি নিয়ে আসলাম তোমার সাথে দেখা করাতে। যতই হোক তুমি আমাদের একমাত্র বেআইন। শ্যাম সুন্দর গড়নের ছেলেটার পানে চাইল হরিজিয়ান এক পলক। চাপ দাড়িতে অবয়বটা বেশ ভালো দেখাচ্ছে। হরিজিয়ান একটা মিষ্টি হাসি দিয়ে সুজনকে সালাম দিল। সুজন সালামের উত্তর দিয়ে বলল, বাহ, বেআইন তো আমাদের একের। তা বেআইন সঙ্গী আছে নাকি এখনও নিঃসঙ্গ? হরিজন বলে উঠল, কি যে বলেন না বেআই, আমি তো এখনও ছোট, ওইসব বড়দের জন্য, এইগুলা আমার চয়েস করে না। হরিজনের কথা শুনে মুরাদ ও সুজন দুজনেই খিলখিল করে হেসে উঠল। সাইমা আপা ডাক দিতেই তখনই দুজনেই বের হয়ে গেল কক্ষ থেকে। কিছুক্ষণ পর মুরাদ আর সুজনের এন্ট্রি দেখে আবারও তাজ্জব বনে গেল হরিজিয়ান। সুজনের হাতে পান হরিজিয়ানকে এগিয়ে দিয়ে বলল, বেআইন বিয়েতে এসেছেন, পান খাবেন না? হরিজিয়ান জবাব দিতে গিয়েও যেন আটকে গেল। না, আসলে আমি। মুরাদ বাঁকা হেসে মুখে পানটা খুঁজে দিয়ে বলল, আরে বেআইন, খেতে হয়, মাথা ঘোরালে তো আমি আছি। অতিরিক্ত পানে জর্দা দেওয়ার কারণে হরিজনের মাথা ঘুরতে থাকলো অবিরাম। সুজন এক গ্লাস শরবত দিল হরিজিয়ানের হাতে। শরবত দেখে সুজনের পানে হরিজিয়ান চাইল। ব্রু কুচলে বলে উঠল, আপনারা আমার সাথে মজা করার জন্যই এগুলো করেছেন। এবার সুজন শয়তানি হাসি দিয়ে বলল, বেয়েরা বেআইনদের সাথে মজা করবে, এইটাই তো স্বাভাবিক নয় কি? মুরাদ মুচকি হেসে হরিজিয়ানের পাশে আসন পেতে বসল। টেবিলে বরের টোপরটা কাছে টেনে নিয়ে তড়িৎ হরিজিয়ানের মাথায় পরিয়ে দিল। মুরাদ কক্ষের আলনা থেকে একটা লাল ওড়না নিয়ে এসে নিজের মাথায় পেঁচালো এবং সুজনকে বলে উঠল, ভাই, কয়েকটা ছবি তুলে দেও তো, বেআইনকে বর বেশি ভালোই লাগছে। সুজন পকেট থেকে ফোন বের করতে করতে মুরাদকে বলে উঠল, তাকে বউ বেশে ডাইনি লাগছে। দু ভাইয়ের কথা শুনে হরিজিয়ান হো হো করে হেসে দিল। অনেক কয়েকটা ছবি তুলল সুজন, মুরাদ হরিজিয়ানের সাথে। এবার সুজন শয়তানি হাসি দিয়ে বলল, কিরে মুরাদ, মেহমেদের কাছে পাঠিয়ে দিই, ও যে আজ কত কিছু মিস করলো। এমন বেআইন থাকলে, জানলে ও জায়গায় আমি থাকলে পরীক্ষা লিখে চলে আসতাম। হরিজিয়ান এবার সুজনকে বলল, আরে ছবি পাঠাবেন না প্লিজ, লজ্জায় ফেলে দিয়েন না। এবার মুরাদ বলে উঠল, ছবি তো সেন্ড হয়ে গেছে, সিনও হয়ে গেছে। হরিজিয়ানের মাথা টাল হয়ে গেল। বিস্ময় চোখে তাকে বলে উঠল, এটা ঠিক কাজ করলেন? ওনার সাথে আমার না হয়েছে কথা, না হয়েছে দেখা, এগুলা করা আপনাদের ঠিক হয়নি। মুরাদ হাসে। সে বলে ওঠে, আরে চিল, আমার ভাই কিন্তু অমন না, দেখা হলে বুঝতে পারবে। তাছাড়া তুমি তো কিছু করনি, আমরাই তো করেছি, তাই কোনো চিন্তা করো না। এইভাবে চলতে লাগলো হাসি ঠাট্টা তামাশা। অতঃপর রাতে আকত শেষে খাওয়া দাওয়া হলে ইমতিয়াজ তার পরিবার নিয়ে বাড়িতে ফিরে। হায়াত বিছানা রেডি করে চলে গিয়েছে মাত্র। হরিজিয়ান ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার উদ্দেশ্যে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। আনমনা হয়ে মোবাইলের ওয়াইফাই অন করার সাথে সাথে নোটিফিকেশন আসতেই চেয়ে রইল পলকহীনভাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে হুর। কিন্তু হরিজিয়ান কোনো রেসপন্স করল না। সে আবারও অনলাইনের দুনিয়া থেকে বের হয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অতঃপর কেটে গেল আরও কয়েকটা দিন। সব গোছগাছ করে হরিজিয়ান সামনে তার পরীক্ষা, ভার্সিটিতেও ক্লাস করতে হবে। কিন্তু মজার বিষয় হলো, এই কয়েকদিনের মধ্যে মুরাদের সাথে বেশ জমেছে হরিজিয়ানের, কিন্তু সুজন বা মেহমেদের সাথে হলো না তার একটি কথাও। হায়াতের পরিবারকে বিদায় জানিয়ে হরিজিয়ান চলল বাসায়। দোস্ত, খুব প্রিপারেশন নিতে হবে,
কাজ আমাদের পরীক্ষার সামনে, তুই তো রাত দিন 24 ঘন্টায় পড়িস, আমায় একটু সকালে উঠে দিলে পারস না? কথাটা হরিজিয়ানকে বলল তার প্রাণপ্রিয় বেস্টিকে। তানজিলার চোখ নাক কুচকালো, ভিডিও কলে বলল, তোর মুখের গালি শোনার জন্য আমি রাজি না, অন্য কাউরে খোঁজ। হরিজিয়ান ভিডিও কলে কান ধরল, এই দেখ দোস্ত, কান ধরছে, আর তোর গালি দেব না। সেদিন তো তুই একেবারে অনেক তাড়াতাড়ি উঠিয়েছিস, তাই একটু মিষ্টি মিষ্টি গালি দিয়েছি। তানজিলা হরিজিয়ানের কথা শুনে ভেঙচি কেটে আবারও বলল, ওরে আল্লাহ, তোমার যে গালি তাও মিষ্টি। আচ্ছা ঠিক আছে, যা, সকাল 6টায় উঠাইয়া দিব, মানে যা ঘুমা। এইভাবেই দু বেষ্টির মাঝে কথা শেষ হতেই ঘুমিয়ে গেল হরিজিয়ান। রাত 4:30, স্টাডি টেবিলে বসে বই পড়ছে মেহমেদ। ওদিকে মুরাদ বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। নীরব রাতে হালকা শোনা যাচ্ছে পোকাদের আওয়াজ। বাইরে মৃদু বাতাস বইছে। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে চেয়ারে হেলিয়ে দিল তার মস্তিষ্ক। মেসেঞ্জার লিস্টে গিয়ে বার কয়েক ফিরেও আসলো মেহমেদ। হুরের ছবিগুলো বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কয়েকদিন। মেয়েটার মধ্যে কী যেন একটা আছে, সে তো কখনো এমন খুঁটিয়ে খুঁটিয়ে কাউকে দেখেনি। সেদিনের পর মেয়েটা আর কোনো মেসেজ করেনি। তার কি উচিত মেয়েটার সাথে কথা বলা? মেহমেদ আনমনে দুষ্ট বুদ্ধি আটে। তার যে মেয়েটার গলা শুনতে ইচ্ছে করছে, সে ঘড়ির পানে চেয়ে দেখল। ইতিমধ্যে 5টা বেজে গেছে। নিজের পার্সোনাল ফোনটা বের করে ফের হরিজিয়ানের ইনবক্সে ঢুকলো মেহমেদ। আলতো হাতে ভিডিও কলে টাচ করতে দেখতে পেল রিনিং, যার মানে মেয়েটা ওয়াইফাই অন করেই ঘুমিয়েছে। অতঃপর অপেক্ষা করতে রইল কল রিসিভ করার জন্য। ওদিকে অগোছালো হরিজিয়ান পড়ে পড়ে ঘুমোচ্ছে। চুলগুলো মুখে এসে লেপটে গেছে। হঠাৎ ফোন আসাতে নাক চোখ কুচকে ফোনটা রিসিভ করে বেশ কয়েকটা গালি দিল হরিজিয়ান। গালি শেষ করে আবার বলে উঠল, তানজিলার বাচ্চা, তোরে কইছি 6টায় উঠেতে, তুই উঠালি কয়টায়? ঘুম ঘুম কণ্ঠের গালি শুনে মেহমেদ তাজ্জব বলে গেল। কিসব বলল মেয়েটা? কিন্তু হরিজিয়ানের এমন রূপ দেখে অনায়াসে ডুব গেল মেহমেদ। সে চোখ ফেরাতে পারছে না, তার কেমন যেন পাগল পাগল লাগছে। মেহমেদ নরম গলায় বলে উঠল, আপনি তো বেশ সুন্দর গালি দিতে পারেন, আই লাইক ইট। পুরুষালী কণ্ঠ শুনে হরিজিয়ানের টনক নড়ল বুঝি। সে চোখ মেলে তাকাতে স্ক্রিনে লেখা দেখতে পেল মেহমেদের নামটা, এবং দেখা যাচ্ছে তার হাস্যোজ্জ্বল মুখখানি। হরিজিয়ান ফোনটাকে তড়িৎ কেটে দিয়ে উঠে বসলো বিছানায়। কিছুক্ষণ আগে কি হলো সে ভেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। আবার মোবাইল ফোনে কল ভেসে আসতে নড়ে চড়ে বসলো সে। মেহমেদ কল করেছে, তাও আর ভিডিও কলে। হরিজিয়ান এবার কি করবে? জানালা খোলা থাকায় সকালের মৃদু আলো কক্ষে প্রবেশ করেছে, তাতে যেন সব স্পষ্ট দেখা যায়। তাহলে কি মেহমেদ তাকে বাজেভাবে দেখে ফেললো নাকি? না, সে কি করে সম্ভব? সে তো কাঁথা টেনে ঘুমোচ্ছিল। ফের আবারও কল আসাতে হরিজিয়ান চমকে উঠল। তড়িছে ওড়না জড়িয়ে কলটা রিসিভ করলো। অতঃপর ঘুমু ঘুমু কণ্ঠে হরিজিয়ানের মেহমেদকে শুধালো, আসসালামু আলাইকুম। মেহমেদ হাসলো। সে সালামের জবাব দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তা বেআইন, এত সুন্দর গালিগালাজ কোথা থেকে শিখলেন? হুর কি বলবে উত্তরে তাই ভেবে পাচ্ছে না। আরে কিছু মনে করবে না, জাস্ট চিল। এইগুলো আসলে শেখাতে হয় না, এমনি এমনি হয়ে যায়। আমার এক বান্ধবীকে বলেছিলাম আমায় উঠিয়ে দিতে, আমি বুঝতে পারিনি আপনি কল করেছেন। আমি যদি জানতাম তানজিলা বাচ্চা ফোন না হয়ে আপনার ফোন আসবে, আমি জীবনেও এমন গালি দিতাম না। মেহমেদ হুরের কথায় নিঃশব্দে হাসলো। হুরের কথা শুনে সে বুঝতে পারলো মেয়েটা বড্ড দুষ্টু। মেহমেদ উত্তর না দেওয়াতে হরিজিয়ান বলে উঠল, বেহাই, তাহলে আজ রাখি। আমার সময়ের খুব মূল্য। আমার মতো জাতীয় সম্পদের সময় নষ্ট করার কোনো অধিকার আপনার নেই।
আমি এখন পড়তে বসবো, রাখি। কথাটা বলি হরিজিয়ান কল কেটে দিল। কল তো কাটলো, তার সাথে তো ওয়াইফাই অফ করে দিল। সে তো এই কথা বলেছে, লজ্জায় সে কথাও বলতে পারছে না। ওদিকে তাড়াহুড়ো করে এমন ফোন কেটে দেওয়ায় মেহমেদ আবারও কল করলো, কিন্তু হরিজিয়ান অনলাইনে নাই। মেহমেদ বুঝতে পারল হুর লজ্জা পেয়েছে। হুরের লজ্জা পাওয়া মুখখানি যেন মেহমেদের ঠোঁটে হাসি ফুটল। অতঃপর বিছানায় শরীর হেলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল মেহমেদ। হরিজন কল কাটতে শ্বাস টানলো পরাপর কয়েকবার। এখনও যেন মেহমেদের কণ্ঠ কানে ভারী খাচ্ছে। তার এত সুন্দর কণ্ঠ মানুষের কীভাবে হয়? গালির কথা মনে পড়তে আবার অনায়াসে চোখ বুজে আসে লজ্জায় হুরের। ছি, কি বাজে গালি দিয়েছে সে! ঘড়িতে চোখ বুলিয়ে হরিজন ওয়াশরুমে পা বাড়ালো। ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হতে দেখা মিলল আয়েশা বেগমের সাথে। এত তাড়াতাড়ি হরিজিয়ানকে রান্নাঘরে দেখে চোখ নাক কুঁচকালেন আয়েশা বেগম। হরিজিয়ান গিয়ে তার আম্মাকে পেছন থেকে জাপটে ধরে বলে উঠল, আম্মু, অনেক ক্ষুধা লেগেছে। আয়েশা বেগম রুটি বানাতে বানাতে বললেন, তা আগে শুনি, তোমায় তো পারমাণবিক বোমা ফেলে বিছানা থেকে আলাদা করা যায় না। অনেক কষ্টে নামাজ পড়ে আবার ঘুমাও, তা এখন পিরিয়ড চলছে, এখন উঠলে কেন? হরিজিয়ান আত্মবিশ্বাসের ভান ধরে জবাব দিল, আমার সামনে পরীক্ষাতে পড়তে উঠেছে। হরিজিয়ানের কথা শুনে আয়েশা বেগম তাকালেন তার পানে। হরিজিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার শোধালো, নো মম, নো। তোমার এই চোখের চাওয়া আমার আত্মবিশ্বাস ভাঙতে পারবে না। আয়েশা বেগম ভেঙচি কাটলেন, কচু পড়া, একটু পড়ে গিয়ে দেখবো। টেবিলে পড়ে ঘুমোচ্ছে। দিন দিন বজ্জাত হচ্ছে। জীবনে তো দেখিনি পরীক্ষার আগের দিন ছাড়া পড়তে। স্বর চোখের সামনে দিয়ে নাস্তা হলে পাঠিয়ে দেবো। হরিজিয়ান বুঝলো তার আম্মু হালকা রেগে গিয়েছে, তাই তার মধ্যে আরেকটু ঘি ঢেলে সে তার মায়ের গাল টেনে জবাব দিল, ওকে খালাম্মা, ওকে খালাম্মা। শুনতে রুটি বানানোর বেলুন নিয়ে তেতে উঠল আয়েশা বেগম। এর মাঝে হরিজিয়ানের বাবা কবির চৌধুরী বাইরে থেকে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। মা আর মেয়ের কাণ্ড দেখে সে বলে উঠল, আহ আয়েশা, কি হয়েছে? মেয়েটার সাথে এমন করছো কেন? আয়েশা খিটখিটিয়ে হয়ে বলল, আমার সাথে এখন কথা বলতে আসলে আমি বেলুন দিয়ে তোমার মাথা ফাটাবো। বুঝি না? সব বুঝি। তুমি আর তোমার আদরের ছোট মেয়ে একসাথে একটা দল বানিয়েছ আমায় জ্বালানোর জন্য। অতঃপর হরিজিয়ান মুখ টিপে হাসলো বাবার পানে চেয়ে, তারপর নিজ রুমে পা বাড়ালো। সকালে নাস্তা সেরে হুর রেডি হলো ভার্সিটিতে যাওয়ার জন্য। রেডিও কলোনির ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে তানজিলার জন্য। তানজিলা আসতেই বাসে উঠে পড়ল দুজন। অতঃপর লোকাল বাসের প্যারার সামনে ধামরাই থানা বাস স্ট্যান্ডে গিয়ে নামলো তারা। একটানা ক্লাস হওয়ায় 12টার নিস্তার মিলল। ক্লাস থেকে বের হতে জয় বাংলা চত্বর বেঞ্চিতে গিয়ে বসলো দুজন। জয় বাংলা চত্বর চারপাশ ঘিরে রয়েছে বড় বড় জাম গাছ, অনেক জাম ধরেছে, খুব রসালো। সিনিয়ররা হাসি ঠাট্টার মাঝে জাম পাড়ছে। তানজিলা আর হরিজনের কথা বলার মাঝে হাজির হলো সিনিয়র তন্ময়। তার হাতে এক গোছা জাম এগিয়ে দিয়ে শুধালো, তানজু, জানেমান, নেও তোমার জাম। তানজিলা নাক কুচকালো, সালা উগান্ডা, আমার সাথে কথা বলবে না? কাল রাতে কতবার কল দিয়েছি দেখেছ তুমি? এখন আসছে সব সরকুত্তো জাম তুই খা। তন্ময় চোখের ইশারা হরিজিয়ানকে একটু জায়গা ছাড়তে বল। ইশারা বুঝতে পেরে হরিজিয়ান জায়গা ছেড়ে অন্য একটা বেঞ্চিতে বসলো। এতক্ষণ হরিজিয়ান কি করবে ভেবে সে ফ্রি মোডে ফেসবুকে ঢুকলো। অতঃপর 4-5টা কলের নোটিফিকেশন ভেসে উঠলো। হরিজিয়ান তাতেই কেঁপে উঠল। সে বুঝতে পারল সকালে অমন হুট করে কল কেটে দেওয়ার কারণে বোধ হয় মেহমেদ কল করেছিল। হরিজিয়ান ভাবলো বাসায় গিয়ে মেহমেদের প্রোফাইলটা ঘুরে দেখবে। এর মধ্যে তানজিলা এসে হুরের নিকট তাকিয়ে শুধালো, চল বাসায় যাব। হরিজিয়ানও মাথা দুলালো, যার মানে ঠিক আছে। তারপর তারা ভার্সিটির গেট থেকে বের হলো। মনিবা খান মেহমেদের কক্ষে প্রবেশ করলেন। মুরাদ চলে গিয়েছে ভার্সিটিতে। মেহমেদের পড়ালেখার ধরন অন্যরকম আছে। ভার্সিটিতে যায়নি, কোচিংয়েও যায়নি। মেহমেদ ঘুমিয়েছে কয়টায় তার কোনো ধারণা নেই, তার মাথায় ঢুকছে না। মনিবা খান আলগোছো মশারি খুলতে লাগলেন। খুলে ছেলের নিকটে গিয়ে মেহমেদের মাথার চুলে হাত বুলিয়ে ডাকতে লাগলো। মনিবার ডাকে ঘুমো ঘুমো কণ্ঠে মেহমেদ জবাব দিল, মামু। মনিবা আবার জবাব দিল, 1টা বাজতে চললো, উঠো।
মেহমেদ চোখ মেলে চাইলেও মুচকি হেসে মনিবাকে আবদার করল, আম্মু আমি কয়েকটা দিনের জন্য নানু বাড়ি বেড়াতে যেতে চাই। মনিবা খান আশ্চর্য হলো, যে ছেলেকে ঢাকা থেকে আসার পর এখন অবধি জোর করে ছাড়া কখনো নিতে পারি না, সেই ছেলে আজ আবদার করছে নানুর বাড়ি যাবে। মনিবা খান মেহমেদের শরীর চেক করে দেখলো ছেলে তো অসুস্থ নয়। মেহমেদ বিছানা থেকে উঠে ওয়াশরুমের পানে যেতে যেতেই আবার বলে উঠলো, আমি কিন্তু কালো যাচ্ছে। মনিবা খান হাসলো, অতঃপর বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে আয়। বিকেল 5টায় বেরিয়েছে। ইতিমধ্যে হরিজিয়ান মাত্র টিউশন করে বেরিয়েছে। হঠাৎ ফোনে রিং বাজতে মোবাইল স্ক্রিনে দেখতে পেল সুজনের নাম্বারটা জ্বলজ্বল করছে। হরিজিয়ান কলটা রিসিভ করে হাঁটা লাগলো। ওপাশ থেকে মেহমেদের কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ল হরিজিয়ান। মোবাইল স্ক্রিনে আবার চেয়ে দেখলো সুজনের নাম্বারই। তাহলে মেহমেদ কথা বলছে কীভাবে, ওই ভেবে আবারও টনক নড়ল ওপাশ থেকে ভেসে আসা কথায়। শুনলাম আপনার নাকি বিবাহ হয়েছে, এর মধ্যে নাকি আপনি প্রেগনেন্ট। এটা তো বাড়ি অন্যায় কাজ করেছেন। হরিজিয়ান তাজ্জব বনে গেল, ছি কি ঠোঁট কাটাবে বাবা। হরিজিয়ানের জবাব দিল, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, দেখা গেল আপনি এসে বাচ্চা পয়দা হয়েছে তাই দেখতে পারেন। কথাটা শেষ করতে সুজন বলে উঠল, আরে মেহমেদ তুই তো ভুল বললি, ছবিতে তো বেআইন বর ছিল আর তোর ভাই বউ। সুজনের কথা শেষ হতে মেহমেদ সুজনকে চাটি মেরে বলল, যা সার আগে বলবি না, আমার তো মনে নেই। হরিজিয়ান বুঝতে পারলো মেহমেদ সুজনের নাম্বার থেকে কল করেছে। এখন দুজনে একসাথে কথা বলছে। কিছুক্ষণ কথা বলার পর সুজন কোথায় যেন চলে গেল, কিন্তু মেহমেদ রইল লাইন। অতঃপর মেহমেদ হুরকে জিজ্ঞাসা করে বসলো কোন ভার্সিটিতে আছে হুর আর এখন সে কী করছে। হরিজিয়ান পা চালাতে চালাতে জবাব দিল, ধামরা ইউনিভার্সিটিতে আছি, এই তো মাত্র টিউশন করে বের হলাম, তারপর আবার চললো। দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা, যা মানে কেউ কোনো কথা খুঁজে পাচ্ছে না। হরিজিয়ান তো কথা বলতে অভ্যস্ত না, তাও ছেলে মানুষ। হরিজিয়ান ভাবলো বিদে জানাবে। এর মাঝে উপাস থেকে মেহমেদ আবার বলে উঠল, হঠাৎ যদি আমার সাথে তোমার দেখা হয়, তোমার তখন মনোভাব কেমন হবে? হরিজিয়ান তো এই কথা কখনো ভেবেও দেখেনি। এখন সে কী উত্তর দিবে। বাসার কলিং বেল সুইচে চাপ দিয়েই বলে উঠল, যখন দেখা হবে তখন দেখা হবে, আমি এখন রাখছি। কথাটা বলে হরিজিয়ান কলটা কেটে দিল। ও পাশ থেকে মেহমেদ একটা মুচকি হেসে নিজ মনে বলে উঠল, মেয়েটা তার সাথে কথা বললে এত পালাতে চায় কেন? এদিকে হরিজিয়ান কক্ষে এসে দরজা নক করে দিল। তার ধমনী কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। কি নেশাক্ত গলায় এই ছেলে কথা বললে হরিজিয়ানের মধ্যে ঝড় সৃষ্টি হয়। এই ছেলে যদি কখনো সামনে এসে দাঁড়ায় তখন হরিজিয়ান কি করবে? বড় আশ্চর্য আজ হরিজিয়ান। সেই বিকালে মেয়েদের সাথে কথা বলার পর থেকে তাকে একবারও অনলাইনে দেখলো না। রাত 12টা বেজে গিয়েছে। হরিজিয়ান এই 2 ঘন্টা যাবৎ মেহমেদের আইডি প্রোফাইল নিয়ে গবেষণা করছে বটে। তার বান্ধবী তানজিলার সাথেও তন্ময়কে ডিলিট করে বিয়েও দিয়ে দিয়েছে মেহমেদের সাথে হুর, যার ধরুন তানজিলার গালির চড় ছুটল। তানজিলাকে একরকম চেতিয়ে কল কাটলো হরিজিয়ান, তারপর ঘুমের রাজ্যে পাড়ি দিল হুর। ইতিমধ্যে মেহমেদ এসে পৌঁছেছে সাভারে। এসে তার নানু বাড়িতে গেল না, তার উদ্দেশ্যে একজনের সাথে দেখা করা। 12 বছরের বন্ধুত্বের সম্পর্ক সে আজও বজায় রেখেছে। প্রাণপ্রিয় বন্ধু তন্ময়ের সাথে দুপুরে লাঞ্চ সারছে মেহমেদ। খাওয়া দাওয়ার মধ্যেই কথাবার্তা চলছে অবিরাম। তার মাঝে মেহমেদ হুরের একটা ছবি মোবাইল থেকে বের করে তন্ময়ের নিকট তাক করলো। ছবিটা দেখে তন্ময়ের চিনতে বাকি রইল না। সে বলে উঠল, ও তো আমার গার্লফ্রেন্ডের বেস্টু, 3rd ইয়ারে পড়ছে। মেয়েটা পুরোই বারবি ডল। ওর মতো ভালো আর চঞ্চল মেয়ে আমি কমে দেখেছি। সেদিন একটা ছেলে খুব ডিস্টার্ব করছিল, কলেজের সিনিয়র হিসেবে আমার কাছে হেল্প চেয়েছিল। ছেলেটাকে যেন শাসিয়ে দেই। কথাটুকু বলে তন্ময় চোখ কুচকে আবারও মেহমেদের নিকট তাকে শুধালো, এই তুই হরিজিয়ানের খবর জানতে চাইছিস কেন? তুই কি তলে তলে টেম্পো চালাইতেছিস মামা? মেহমেদ হেসে কোমল পানীয়তে চুমুক দিল। চুমুক দেওয়ার শেষ হতেই মেহমেদ বলে উঠল, আমার ভবিষ্যৎ বউর দিকে খেয়াল রেখো বন্ধু। ভবিষ্যৎ বউ মানে?
বেআইন কি ভবিষ্যৎ বউ হয় না? মেহমেদের কথা শুনে তন্ময় জবাব দিল, এর জন্যই বলি তোমার এত পরিবর্তন কেন? তা কবে থেকে এসব? মেহমেদ বলল, ভেবেছি প্রথমে প্রেম করব, তারপর বিয়ে, কিন্তু এ বিষয়ে সে কিছুই জানে না। তোর কাজ ওর খোঁজ খবর আমায় দেওয়া, আমি তো দূরে থাকবো, তোকে সব দায়িত্ব নিতে হবে। হুর যেন কিছু না জানতে পারে। এরপর তারা খাওয়া শেষ করে একে অন্যকে বিদায় জানালো। মেহমেদ চলল নানু বাড়ি মানে ইমতিয়াজদের বাড়িতে। আধ ঘন্টা বাদেই পৌঁছলো সেখানে। দরজায় কলিং বেল দিতে হায়াত সদর দরজা খুলল। হঠাৎ মেহমেদের আগমনে আনন্দিত হলো সে। মেহমেদ ঢুকেই ইমতিয়াজের আম্মার সাথে কুশল বিনিময় সারল। তারপর হায়াতের নিকট এসে বলে উঠল, কেমন আছো ভাবি? হায়াত জবাব দিল, এই তো আছি বেশ। তা হঠাৎ আসলে যে, কোনো কাজ আছে নাকি? মেহমেদ সোফায় দেহ হেলিয়ে দিয়েই বলল, আছে তো অনেক কিছু। আমার পাশে এসে বসো তো ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হায়াতও এসি অন করে মেহমেদের নিকট বসলো। তারপর বলল, বলো দেবরজান, কি বলবে? মেহমেদ তার মিষ্টি হাসি বজায় রেখে শুধালো, আজকে বিকেলের মধ্যে তোমার ছোট ভার্সনকে একটু বেড়াতে নিয়ে আসবে। আমি একটু তার সাথে দেখা করতে চাই, কিছু হিসেব নিকেশ আছে। হায়াত একটু অবাক হলো। সে জবাবে বলল, এই এই আমার বোনের সাথে তোমার কাজ কি শুনি? আমার আবার প্রেমে ট্রেমে ভাসাচ্ছ নাকি? মেহমেদ খুব হাসলো। হেসে হায়াতের গাল টানা দিয়ে বলল, যদি প্রেমে ফাঁসায় সমস্যা তো কিছু দেখছি না। যাও যাও, যা বলছে তাই করো। একদম বলবে না আমি এসেছি, আমি ঘুমাবো। বিকেলে যদি না দেখে তোমার বোনকে, তাহলে তোমার বাড়িতে আমি চলে যাব। সেটা কিন্তু ভালো দেখাবে না। মেহমেদ নিজ কথা বলে চলে গেল। চলে যেতে কী যেন একটা ভেবে হায়াত হেসে দিল, যা মানে হায়াতের মাথায় কিছু চলছে। মাত্রই সিদ্ধান্ত হলো হরিজিয়ান যাবে হায়াতের বাসায়। ক্যালেন্ডারের ডেট বৃহস্পতিবার, যার মানে মাঝে সাপ্তাহিক ছুটি দিন। টাইমিংটা বড় অদ্ভুত। হায়াত এমনিতেই পিঠা বানাতে ওস্তাদ নয়, মাকে তাই খুব করে বলছে হরিজিয়ানকে পাঠাতে। হরিজিয়ান শৌখিন, কাজে বেশ পটু। হরিজিয়ান প্রথমে না যেতে চাইলেও তাকে এক প্রকার বাধ্য হয়ে পাঠানো হচ্ছে ইমতিয়াজদের বাড়ি। মাত্রই সে টিউশন করে বাড়ি ফিরেছে, ফের কাপড় চেঞ্জ করে আবারও রিক্সায় উঠল বোনের বাড়িতে যাওয়ার জন্য। তবে হঠাৎ তার বুকে ধুকপুকানি শুরু হলো, যার মানে কিছু বুঝছে না। 30 মিনিট বাদে সে পৌঁছা গন্তব্যে। হরিজিয়ানকে দেখে হায়াত হাসে। গেস্ট রুমে তাকে রেখে হায়াত বের হওয়ার সাথে সাথে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয় হরিজিয়ান। ব্যাগ থেকে নরম কাপড় বের করার ফাঁকে মোবাইলে মেসেজ টোন ভেসে আসে। মেহমেদের মেসেজ, কোথায় আছো? হরিজিয়ান হালকা হাতে টাইপ করল, মাত্র টিউশন থেকে ফিরেছি, এখন বাসায়। মেসেজটা সেন্ড করার 30 সেকেন্ড যেতে না যেতেই হরিজিয়ানের রেশম কালো চুলটা খুলে গেল এবং পেছন থেকে শোনা গেল, তাই নাকি? পুরুষালী কণ্ঠ শুনে বাদ ফিরে চাইল হরিজিয়ান। আচমকা মেহমেদকে দেখে হাত থেকে মোবাইল পড়ে গেল ব্যাগের উপর। মেহমেদকে আঘাতে দেখে হরিজিয়ান বাধ্য হয়ে পিছায়। হরিজিয়ান মেহমেদের উপস্থিতিটা সত্যি নাকি মিথ্যা বোঝার জন্য নিজ হাতে চিমটি কাটে। মেহমেদ তার পানে নেশাক্ত চোখে তাকিয়ে আছে। হরিজিয়ান এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। শ্বাসরত কণ্ঠে শুধায়, একদম কাছে আসবেন না। কিন্তু মেহমেদ তো নিজ কথাই শুনে, কারো কথার কোনো দামই নেই তার কাছে। সে এসে দেয়ালে হাত রেখে আটকে ধরে দেয়ালের কোণে হুরকে মাথা নিচু করে হুরের কর্ণে বলে ওঠে, আই লাইক ইট। যখনই আমার সামনে তুমি চুল বাঁধা অবস্থায় থাকবে, তখনই ওই চুল আমি খুলে দেব। তোমায় চুল খোলাতে বেশ ভালো লাগে। কথাটুকু কর্ণে পৌঁছাতে কেঁপে উঠল হরিজিয়ানের শিরোধারা। সে কী করবে বুঝতে পারছে না। তার হার্টবিট অস্বাভাবিকভাবে বিট করছে। হরিজিয়ানের অবস্থা দেখে মেহমেদ আবারও হাসে। সে বলে ওঠে, ভয় পেয়েছ?
হরিজিয়ানের মাথা দোলায় হ্যাঁ সূচকের। তার শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হরিজিয়ানকে রেখে মেহমেদ এসে বসে বিছানায়। অতঃপর মেহমেদ হরিজিয়ানের ফোনটা হাতে নিতেই হরিজিয়ানকে শুধায়, পাসওয়ার্ড বলো। হরিজিয়ান দেয়ালের কর্নারে দাঁড়িয়ে জবাব দেয়, আমি কখনো পাসওয়ার্ড দিই না, আমার কোনো পার্সোনালিটি নেই। হরিজিয়ানের কথা শেষ হতেই মেহমেদ হরিজিয়ানের ফোন নিয়ে বেরিয়ে গেল, কিন্তু হরিজিয়ানের সেদিকে কোনো খেয়ালই নেই। কি হলো একটু আগে সেই ভেবে আবারও কেঁপে উঠল। মেহমেদ হুট করে এমন আশাটা যেন মাথার উপর দিয়ে গেল। ততক্ষণে হরিজিয়ানের খেয়াল হলো তার শরীরে ওড়না জড়ানো নেই। এই কারণে বোধ হয় মেহমেদ তার চুল খুলে দিয়েছে। ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। সে নরম কাপড় নিয়ে ফের ওয়াশরুমে ছুটে যায়। বিড়বিড় করে একটা কথা বলে ওঠে, একদম মেয়েদের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে। একরকম পালাবি, ওই লোককে দেখলে তুই নিজেকে মোটেও ঠিক রাখতে পারিস না। মাইন্ড ইট।